নমস্কার, আমি অর্ণব। আশা করি আমার স্পটিফাইয়ের ঠিকানার সঙ্গে আপনাদের পরিচয় ইতিমধ্যেই হয়ে গেছে। আর যারা এখনও চেনেন না, একবার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ঘুরে দেখে আসবেন। প্রতি শুক্রবার কিন্তু একটা করে নতুন গল্প আসে সেখানে। আর হ্যাঁ, আমার কাজ ভালো লাগলে পডকাস্টটিকে ফলো করে একটা রেটিং দিতেও ভুলবেন না কিন্তু। পরিবার অনেক বড় একটা শব্দ, তাই না? অনেক বিস্তৃত। ছোটবেলায় বাবা মায়ের মুখে শুনেছি, শিখেছি, আমাদের সঙ্গে সম্বন্ধ আছে এমন বহু মানুষের, যাদের কখনো আমরা চোখেও দেখিনি, তবে তারাও কিন্তু পরিবারের অংশ। তারা আত্মীয়। তাই কখনো প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়াতে যেন ভুল না হয়। আত্মীয় অর্থাৎ যাদের সঙ্গে আত্মার টান। আচ্ছা, আত্মা কি কখনো আমার বাবার বংশের কারোর সঙ্গে একটা মানুষের সম্বন্ধ ছিল কিনা, বা মায়ের বংশের কারোর সঙ্গে ছিল কিনা, এইসব বিচার করে? আত্মা তো অন্তরের, তার তো মন দেখার কথা, তাই না? মনে মনে সুতোর টান দেখার কথা, তাই না? তাহলে আত্মীয় আসলে কে? পরিবার কি? ছোটবেলায় এসব প্রশ্ন মনে আসতো না, জানেন তো। যা শুনতাম ঘাড় হেলাতাম তাতেই। যখন মানতাম না, সে নেহাত দুষ্টুমি করে, প্রশ্নের বাধায় নয়। আজ প্রশ্ন আসে মনে, আর আবিষ্কার করি সব প্রশ্নের উত্তর রাখা আছে বাংলা সাহিত্যের পাতায়। আসুন আজকের গল্পটা এবার শুনে নিই। আপনারা আমার প্রশ্নের সঙ্গে উত্তরটা একবার মিলিয়ে নিন, আর আমি না হয় রিভাইজ করি। শুরু হচ্ছে শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প 51বর্তী। চার ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন। সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল, নীরেন 200 টাকার শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর। হীরেন 27 টাকার কেরানি। যুদ্ধের দরুন 5-10 টাকা বোনাস অ্যালাওয়েন্স পায় বুঝি। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে ভাইদের। 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে। তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেঁধে বেড়ে শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে 3টি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, 2 পলা তেল বা 1 খাবলা নুন ধার নেওয়া হয় এই সংসার থেকে ও সংসারে, দান হিসেবে নয়, 2-4 দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে। রেশনের বা কালো বাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয়। বড় 2 ভাইয়ের বউদের তরফে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার, মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হবে, বাড়তিটা ভাগ করে দেওয়া হয়। হীরেনদেরও দিতে হবে। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে, তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না 5 জনকে দেওয়ার মতো, কখনো কিছু আসে না 5 জনকে দেখানোর মতো, কখনো আসবেও না। তবু উপায় কি, দিতেই হবে। এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক, বাস তো করেই একই বাড়িতে, সবাই তো জানে যে সে তাদেরই ভাই। আত্মীয়, বন্ধু, পাড়াপড়শি সকলে জানে। সেটা তো উড়িয়ে দেওয়া যায় না কোনো মতে। বিশেষত বুড়ি মা আছেন হীরেনের দলে। প্রায়ই তিনি অসুখে ভোগেন, সর্বদা জপ তপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া
দইটুকু পেতে রাখা, চাল ডাল তরিতরকারি সিদ্ধ করে দেওয়া, এসব করতে হয় হিরেনের বউকে। অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য অন্য বউদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন হিরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল পায় হিরেন। মাসে 1.5-2 মণ কয়লার দাম তিনিই দেন। ঠিকাঝির 8 টাকা বেতনের 2 টাকা দেন তিনি, আর সাধারণভাবে সংসার খরচের হিসেবে 10 টাকা দেন। হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়মিত আদায় করেন কড়াকড়িভাবে। বীরেনের পসার বেশি, সে দেয় 30 টাকা। ধীরেনেরও পসার হচ্ছে, সে দেয় 20 টাকা। চাকরি হওয়ার পর নীরেন 20 বা 50 মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বৌদির পরামর্শে দায়টা মাসিক 25 টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয়, এক বাড়িতে উনান চালাবার আয়োজন করে 3টে, চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগাল দিয়েছিল দাদাদের, বিশেষভাবে বড় দুজনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আঁতে ঘা লেগেছিল তার। আরও পড়বার ইচ্ছা ছিল। বিলাত যাওয়ার কথাটাও নড়াচড়া করছিল মনে মনে। এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার তো আটকে ওঠারই কথা। হিরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন, এ তো ভালোই হলো। রোজ বিশ্রী খিটখিটি ঝগড়াঝাটি লেগেই আছে। একটু দুধ, একটু করে মাছ, এই নিয়ে কি মন কষাকষি চলে বলতো? দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। মেজদারও ভালো উপার্জন হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান। আমি সংসারে মোটে 40টা টাকা দিয়ে মজা করব আর ওরা কষ্ট করবেন, সেটা তো উচিত নয় বল। ভাই বলে কি কেউ কারোর মাথা কিনে নিয়েছে নাকি যে খাওয়া খাওয়ি কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে? তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো। তোমার চলবে? চলবে না, কষ্ট করে চলবে, তবে অন্য দিক দিয়ে তো লাভই হবে। মাথা হেঁট করে থাকতে হবে না। যাই খাই খুঁতকুড়ো, হজম হবে ভালো। তাহলে তো নিজে ভিন্ন হলেই পারতে এতদিন। হ্যাঁ, তা পারতাম, তবে কিনা কথাটা হলো এই যে, দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় 2 ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশোনা, আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হওয়ার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে। চাকরি হওয়ার পরেও, 200 টাকা শুরুর গ্রেডের সরকারি চাকরি হওয়ার পরেও প্রায় 2 মাস হিরেনের সংসারে ছিল। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজবউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার ঢেলে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আগেকার সার্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুড়ে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর। দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে। সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য, উনান টুনান বসানো নতুন রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা হয়ে গেছে। ভাবতেও পারেনি কয়েকদিন বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরটাকে এমন সুন্দর রান্নাঘর করা চলে। সে যে বউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালি ঝুলমাখা চুনবালি খসা দেওয়াল, একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়।
মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, ফুলকময়ী ঘরদুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায়, পাড়া বেড়ায়, নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব আর শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়ার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, মেয়েটাকে সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকেদের কাছে নিজেকে বাড়াবার জন্য। ফর্সার রং আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব। বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওত্বের বিরুদ্ধে। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে একটা সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে, জমি কিনেই আয়োজন করেছে নতুন বাড়ি করবার। ধীরেনেরও ওকালতিতে পসার বেড়েছে বেশ, তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনাই হয় না। ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা, মাইনে আর উপরিতে, বিয়ে করেনি, বউ নেই। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্য প্রস্তুত হয়েই ছিল। হিরেনের সংসারের অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই, মার গুম খাওয়া এক গুঁয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে। প্রায়ই তাকে বাজার করতে হয়, প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে। মার আবদার আর হুকুম সমানে চলছে তার উপর, আর যেন তার ছেলে নেই। তাছাড়া সব যেন বড় ভোঁতা, বড় নোংরা। বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4-5 বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের প্রায় সমান। সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে, কপালকে দোষ দিচ্ছে আর সর্বদা বলছে মরলে জুড়ব, তার আগে নয়। ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে। পুরনো বাক্স প্যাটরা, রংছটা খাট, চেয়ার, ছেঁড়া কাপড় জামা, ময়লা কাঁথাখানি দিয়ে যতটা সাজাতে গোছাতে পারে আর কি। রান্নাঘর ধোয়ায় 2 বেলা। নোংরা রান্নাঘর। এ ঘরে রান্না করা ভাত, ডাল, মাছ, তরকারি খেতে ঘেন্না করে নীরেনের। খেতে বসলে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস, পেঁয়াজ, এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো। একদিন কৃষ্ণপ্রিয়া বললে হাসি হাসি মুখে। সহজে সে হাসে না, তার দাঁতগুলি খারাপ। এমন অগোছালো থাকো কি করে ঠাকুরপো? ছি ছি, চারিদিকে ঝুল, খাটের নিচে তো ধুলো জমে নরক হয়ে গেছে। কি ছড়িয়ে ভরিয়ে রেখেছে সব। এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাও কি কেউ একটু সাফসুতরো করে দিতে পারে না তোমার? তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া, ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয়। আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে, নীরেন বুঝতে পারে। কারণ স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরের দিন খেতে বলতে। ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। নীরেন কিন্তু টের পেয়ে খুশিই হয়। খাতির পেয়ে অসুখী হওয়ার কি আছে?
দেখে আরও খুশি হয় নীরেন। সব রান্নাই প্রায় ঠাকুরের। দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয়। 24 ঘন্টা ছেলেমেয়ে নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘরে মটকাহীন মরচে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয়। পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার। পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আর একটা হাঙ্গামা চুকিয়ে দেওয়ার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর, বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন। ওদিকে এতদিন পর হিরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাধ্যে থাকে খিটিমিটি। মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, আমি টাকা দিতে পারবো না, যা দিয়েছি আমার একার জন্য তা সিকিভাগও লাগে না। হিরেন বলে, না তা লাগে না, কিন্তু তুই একা মানুষ, কি করবি অত টাকা নিয়ে? যাই করি না কেন সে আমার ব্যাপার। লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে, অনেকভাবে। ছুটির দিন একটু দেরি করে খেতেও পারবো না খুশি মতো। ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও। চোখ নেই না তোমার ঠাকুরপো? দেখতে পাও না সেই কোন ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি? এখন 1:30 বাজে, এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে? কিন্তু আমি যে টাকা দিই। টাকা দাও বলে কি বাঁধি কিনেছ আমায়? হেই দোষ লক্ষ্মীর, খাতির করে না। এতগুলো টাকা নীরেন ঢালে তার সংসারে, তবুও খাতির করে না। হিরেনও যেন কেমন ভাব দেখায়, ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করে ও সংসার সে চালু রেখেছে। একটু যে বিশেষ নম্রতার সঙ্গে, একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে, সে চেষ্টা এদের কারণ নেই। মোটেই যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয় দুজনে। হাড় ভাঙা খাটুনি আছে, অভাব অনটন চিন্তাভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল। কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে কি অবস্থা দাঁড়াবে ওদের, ওরা কি ভেবে দেখে না? এত ভাবে আর এ কথাটা ভাবে না। নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে। পরের মাসের 1 থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হিরেনকে কিছু কিছু সাহায্য করার ইচ্ছা তার ছিল। কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল। বুড়ি মাকে মাসে মাসে সে 40 টাকা দেবে ঠিক হয়েছে। বুড়ি কি খাবে ও টাকাটা? হিরেনকেই দেবে। ও 40 টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে। সোজাসুজি আরও কি দেওয়ার দরকার আছে কিছু? না সেটা উচিত। ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই তো কিছু হবে না ওদের। তলে তলে টাকা জমাচ্ছে, বাইরে গরিবানা, বুঝলেন না ঠাকুরপো? কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে হাত খরচের টাকা দিয়েছে। খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে। লক্ষ্মীও নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো। ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি। কিন্তু কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে এমন করে সে তোতলায়। হেস্তনেস্ত যা হওয়ার তা হল। পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সঙ্গে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট, বালি, চুন, সুরকি পাওয়া যাচ্ছে, লোহা সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচা আর ধরাধরি করার বিশেষ চেষ্টায়। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্য।
বাংলাদেশে একটি মেয়েও মিলছে না পছন্দ মতো। মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা। মা জপ তপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাওয়ার কথা। ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তা সইবে না, তিনি মারা যাবেন। মরতেও পাবো না আমি, এ হতভাগার জন্য মরবারও তো জো নেই আমার। দুর্বল ক্ষীণ স্বরে বুড়িমা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন, আমি মরলে তো তোরা গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরবি? হিরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল স্বরে বলে, কেন তো ভাবছ বলো তো মা? অত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষ দেখনি? একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে। তবে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তার থাকবে না বটে, কিন্তু ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলেমেয়ের জন্য রোজ 1 পো দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তাও হয়তো বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁইশাক রেঁধে খাবো। আমি বাঁচবো, তোমার বউটা বাঁচবে, ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এইভাবে বাঁচার কোনো মানেই হয় না। তুই কি বললি? বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরব? সাহেবের টুঁটিটা কামড়ে ধরে মরব। অত ভাবছো কেন? মরব না, কেউ মরব না আমরা। বুড়িমা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাওয়া ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়। 4 ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফি ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা। পুলকময়ীর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাকর, নিশ্চিত নির্ভর চালচলন, অবসর, শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সবকিছু ঈর্ষা ক্ষোভ হতাশা হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন। মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে রেখেছে যে বেশ্যারা পরম সুখেই থাকে। স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবন পাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা, এ গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজর গজর করছে, মরণ কামনা করছে শুধু গোপনে, নিজেকে শুনিয়ে। হিরেনের ওপর ঝাঁজ ছেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মাধ্যমে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলেমেয়ের 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে, অন্য 2টিকেও তাই খাওয়ানো চায় কিছু কিছু। কিন্তু একটু দুধ তো চাই। 1 পো দুধ আসত, সেটাও বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আঁশটে গন্ধ নাকে মুখে লাগতো, তাও আর লাগে না। তার সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে। কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী, বয়স তো তার মোটেই 27 বছর। সায়াহীন ছেঁড়া কাপড় পরে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কলা কৌশল জেনেছে হিরেন, অভয় দিয়ে বলেছে যে ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি। বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে আর বাঁচার উপায় নেই। ছাদের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাদে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল। আমি যদি মরি তাতে তোমার কি? লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে ছাড়া পাওয়ার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয়।
হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছ লক্ষ্মী। চমকে থমকে যায় লক্ষ্মী। নিজের কথা ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি মরলে আমি বাঁচব? বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও বাবু, ভাবতে দাও। বাঁচবে না? সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে। তাই হবে বোধ হয়। যে কষ্ট আর তার সইছে না, সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ 10-11 বছর। তাই বটে, লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক, এই একদিকে খাঁটি আছে। আমার বড় ঘুম পাচ্ছে। কতকাল জেগে আছি বলতো? একটু ঘুমাবো আমি। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে, হিরেনের কথা শোনে। 7টা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী। আমি বুঝেও বুঝিনি, যা করা দরকার করেও করিনি। মাছি মারা কেরানি তো, এইরকমই আমাদের স্বভাব। যাই হোক, তুমি আমাকে 7টা দিন সময় দাও। ওমা, কিসের সময়? তুমি কিছু করবে না, ছাদ থেকে লাফিয়ে পড়বে না। আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে? আমি যাইনি। কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমাকে। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলে 1 দিনের মধ্যেই। লজ্জায় লাল হয়ে, দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে, এত দুঃখের মধ্যে একটা খাপছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত 11টার সময়। লক্ষ্মী জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম। রমেশ, ভূপেন আর কানাই আমারই মতো কেরানি। চেনো তো ওদের? ওদের বাড়িতে। ভালো কথা, কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে। লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেলে। বুঝেছি, তোমার 3 বন্ধুর 3 বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায়। না না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে, যাতে ওদেরও তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয়। মোরগ ডাকা ভোরে এলো লতিকা, মাধবী আর অলোকা। সঙ্গে এলো 11টি কাচ্চা বাচ্চা, আর বাজারের থলিতে ভরা চাল, ডাল, তরকারি, বোতল ভরা সর্ষের তেল, ভাঙা টিপটে নুন, বস্তায় ভরা আধমন কি 1.25 মণ কয়লা। কচিদের মাই দিয়ে, ছড়া গেয়ে, গাছুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। বাড়তি ছোট্ট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি। লতিকা উনানে আঁচ দিল। হিরেনদের রাত্রের এঁটো বাসনকোসন মাজতে এলো কলতলায়। উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা। আমাদের কম পড়তো 1 কেটলি চাই, 2জন ভাগিদার বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি খাও, কে না চা খায়। লক্ষ্মী জিভ কামড়ায়, জোরে কামড়ায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু, জেগেও স্বপ্ন দেখবে, কিন্তু কোনো প্রশ্ন সে করে না। দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে ইচ্ছে হয় না তার। এরা সবাই তার চেনা, আশেপাশেই থাকে, তার মতোই গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা এদের সঙ্গে নিয়ে এসেছে। তার চিনিটুকু, চালটুকু, কালকের বাড়তি তরি তরকারিটুকু, তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে,
বাঁচলাম ভাই, 3 বাড়ির খাওয়া দাওয়ার জিনিসপত্র জায়গা পাই না, সব ছড়িয়ে থাকে। এ ঘরটা ছোট হোক ঘুপচি হোক, খাসা ভাড়ার ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়। যাক, বাঁচা গেল। অলোকা বলে, ভালোই হলো তুমি আমাদের দলে এলে ভাই লক্ষ্মী। 3 জন মিলে খরচ কমিয়েছিলাম, এখন আরও কমবে। পালা করে যে রাঁধবো পারবো তারও একটা জায়গা নেই ভালো মতো, না ভাড়া না রান্নাঘর, কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞেস করতে ভয় হয় লক্ষ্মীর। সারাদিন চুপচাপ থেকে রাত্রে এসে হিরেনের কাছে জবাব চায়। হিরেন বলে, লাগবে না, 4 বাড়ির 4টে উনানে কয়লা পোড়ার বদলে একটা উনানে পুড়ছে। 4 বাড়ির একদিনের কয়লা খরচে 4 দিন না চলুক, 3 দিন তো চলবে বলো। 4টের বদলে একটা জিতে চলবে। 4 জনের বাজার যাওয়ার বদলে পালা করে 1 জন গেলেই চলবে। 4 জনের রাঁধার বদলে 1 জনের রাঁধলেই চলবে। 4 দিনে 3 দিন ছুটি। এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে। 4-5 হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে 10-20 হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া, এইটুকুই তফাৎ। তার তুলনায় এত সুবিধা। লতিকা আজ রাঁধবে। একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো, এখন সে 1 দিন রেঁধে 3 দিন ছুটি পায়। 1 দিন মানুষের খাওয়ার মতো কিছু একটা রাঁধত, তো 2 দিন কি রাঁধবে, কার পাতে কি দেবে ভেবেই পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করেই। 3 দিন পরে এই 4 অনাত্মীয় পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিনের বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। না না, ছেলে বিয়েতে আঁতুড়ে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয়, ছেলে বিয়েনোর খাটনি ঢের বেশি রান্না বাড়াচ্ছে। আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, অলোকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলোকার ভাই, এই 3 জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশাহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয়, বাঁচবেই, এই তার জিত। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। পরিবারের সংজ্ঞাটা অনেকটা বদলে গেল, তাই না? না রক্তের সম্পর্ক, না বন্ধুত্ব, শুধু একে অপরের কাজে লেগে একে অপরকে ভালো রেখে কয়েকটা মানুষ একান্নবর্তী পরিবার করে তুলতে পারে। ইস, শুধু আমরা যারা সত্যি সত্যিই এক পরিবারের মানুষ, পরিবার গড়ে তোলার এই সহজ সরল উপায়টা যদি আমাদের জানা থাকতো। যাক, আজ থেকে তো জানা রইল। ভালো রেখে ভালো থাকা, শুধুমাত্র এই নীতিটুকু, এই মনোভাবটুকু দিয়েই একটা একান্নবর্তী পরিবার তৈরি হতে পারে, বেঁচে যেতে পারে, টিকে যেতে পারে। আচ্ছা, এবার আমায় বিদায় দিতে হবে যে, অনেকটা রাত হয়ে গেল। আবার দেখা হবে খুব শিগগিরই। আর হ্যাঁ, আমার স্পটিফাই পডকাস্টে ঘুরে আসতে ভুলবেন না কিন্তু। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি নতুন গল্প আসবে সেখানে। কী গল্প? না, সেটা সারপ্রাইজ থাক। খুব ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।